দেখো 3 নম্বর স্কুল আমরা আজকে দেখবো 3 নম্বর স্কুল কোনটাই হিন্দু গার্লস স্কুল এইচএস। তো এটা প্রথম ক্লাস 8-এর এটা ফিজিক্যাল সায়েন্সের 199 পাতা, ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের রায়মার্টিনের 199 পাতায় আছে। এটা কি বলছে দেখো, এখানে কোনটাই হিন্দু গার্লস স্কুলের প্রথম ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনটা বলছে এসআইতে আধান মাপার একক কী। এসআইতে আধান মাপার একক হচ্ছে কুলম্ব, সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, বলছে যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 হয় এবং তরলে নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্রবলতা W2, তাহলে প্রদত্ত কোনটি ভাষণের সত্য, প্রদত্ত কোনটি ভাষণের সত্য হবে W1 = W2। বলছে ঠান্ডা জলের সঙ্গে প্রদত্ত কোন ধাতুটির বিক্রিয়ায় আগুন লেগে যায়। ঠান্ডা জলের সঙ্গে সোডিয়ামের যদি বিক্রিয়া হয় তাহলে কিন্তু হচ্ছে আগুন লেগে যেতে পারে। বলছে দেখো এটা হচ্ছে 35-17, 37-17, দুটি প্রোটন সংখ্যা একই আছে, তাকে আমরা কি বলবো, আইসোটোপ। প্রোটন সংখ্যা একই হলে আইসোটোপ, ভর সংখ্যা একই হলে আইসোভার, আর এবং নিউটন সংখ্যা একই হলে তাকে আইসোটোন বলা হয়। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, সর্বজনীন গ্যাস ধ্রুবককে সর্বজনীন বলা হয় কেন। ঠিক আছে, এবং একই সঙ্গে দিয়েছে একটা কোশ্চেন যে জিকে ভর নিরপেক্ষ বলা হয় কেন। উত্তরটা দেখে নাও তোমরা পেজ নম্বর 17-তে, দেখো উত্তরটা তোমরা পেয়ে যাবা পেজ নম্বর 17। সর্বজনীন গ্যাস ধ্রুবককে কেন সর্বজনীন বলা হয়, এই যে দেওয়া আছে যে কারণ জি এর মানে বিশ্বব্রহ্মাণ্ডে সব জায়গায় একই থাকে, তাই দুটি বস্তুকণার মধ্যে মাঝে কী মাধ্যম আছে তার উপর নির্ভর করে না, এই জন্য জিকে বলা হয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এটা হচ্ছে পেজ নম্বর 17-তে পেয়ে যাবে। পেজ নম্বর 20, পেজ নম্বর 20-তে দেখো দেওয়া আছে যে জিকে বস্তুর ভর নিরপেক্ষ বলা হয় কেন। তার উত্তরটা এখানে পেয়ে যাবে যে জি কী হয় দেখো, F=ma, সেখানে কি বলছে এই যে দেওয়া আছে যে F=ma, কোথায় গেল, F=ma, এখানে F হলো m ভরের বস্তুর ওপর অভিকর্ষ বল যার মান G/m/r²। এখানে G/m/r² m × a, এই এমটা আর এই এমটা যদি কেটে যায় তাহলে এর মান কত হচ্ছে G/m/r², যাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলতে পারি। এই অভিকর্ষ ত্বরণের রাশিমালার মধ্যে দেখো স্মল এম এর কোনো অস্তিত্ব নেই, তাই বলছে যে জি, এখানে দেখা যাচ্ছে জি বস্তুর ভর এম এর নিরপেক্ষ, অর্থাৎ যে কোনো ভরের বস্তুর ক্ষেত্রে জি এর মান কিন্তু একই থাকে। যে কোনো ভরের বস্তুর হোক না কেন জি এর মান কিন্তু কখনোই চেঞ্জ হয় না। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের বলতে চাইছে। শূন্যস্থান পূরণ করো, কি বলছে, বলছে যে কোনো তরলের প্রবাহের দিক নির্ভর করে তবে চাপের উপর, তরলের চাপের উপর। সত্য না মিথ্যা লিখতে বলছে, সিসিএল এটি সমযোজী যৌগ, এটা কিন্তু সত্য। এটা কি, এটা কিন্তু সত্য। গ্রাফাইট তাপাতরিদের সুপরিবাহী, এটা ব্যবহারিক প্রয়োগ লেখো। ঠিক আছে, গ্রাফাইট তাপাতরিদের সুপরিবাহী একটা ব্যবহারিক প্রয়োগ, আর একই সঙ্গে কী আছে এর উত্তরটা দেখে নাও। গ্রাফাইট বিদ্যুতের সুপরিবাহী বলে আমরা কিন্তু বিভিন্ন এক্সপেরিমেন্ট করার সময় ল্যাবে আমরা কিন্তু গ্রাফাইটটাকে ইউজ করি। ঠিক আছে, আমাদের ল্যাবে কিন্তু আমরা গ্রাফাইট ইউজ করি, এবং গ্রাফাইট তাপের সুপরিবাহী বলতে কিন্তু আমরা ওই কাঁচ কাটতে কিন্তু গ্রাফাইট ইউজ করা হয়। ঠিক আছে, লোহার গুঁড়ো এবং ফেরাস সালফাইডের গুঁড়োর সঙ্গে পৃথকভাবে লঘু H2SO4 বিক্রিয়া ঘটানো হলে কী পার্থক্য দেখা যাবে। এটা দেখে না উত্তরটা কী হবে। এই দুটো বিক্রিয়া তোমার লিখতে হবে এবং পর্যবেক্ষণের সমীকরণটা তোমরা কিন্তু লিখে দিতে হবে। কী কী যে পার্থক্য দেখতে পাচ্ছ এটা পড়লে তোমরা বুঝতে পারবে। এখানে কী বলছে যে দ্রবণটি খুব ফিকে এবং সবুজ বর্ণের হয়। এখানে বলছে, এখানে কী বলছে যে আগুনের সংস্পর্শ শব্দসহ নীলাভ শেখায় জ্বলে উঠে নিভে যায় এবং উৎপন্ন দ্রবণের বর্ণ খুব ফিকে ও সবুজ হয়ে যায়। আর এর ক্ষেত্রে ফেরাস সালফাইডের ক্ষেত্রে বলছে বুদবুদ সৃষ্টি করে পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, এটাই কিন্তু এদের মধ্যে পার্থক্য, এই দুটো লিখলে হয়ে যাবে পর্যবেক্ষণ এবং সমীকরণ দুটো। ঠিক আছে, লিখলেই কিন্তু হয়ে যাবে আমাদের ওর উত্তরটা। তো এটা পেজ নাম্বার হচ্ছে 62 টেক্সট বুকে। তারপরে বলছে মেলাতে বলছে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। ঠিক আছে, বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সঙ্গে সমান। অবাধে পতনশীল বস্তু হচ্ছে গ্যালিলিও এটা আবিষ্কার করেছিল। গ্যালিলিওর সূত্র আছে এখানে Al2O3, এটা কী বলছে, এটা উভয়ধর্মী অক্সাইড। এটা কী বলছে, একটা উভয়ধর্মী অক্সাইড। বেশি প্রসারণশীল ধাতু, এটা কিন্তু ডি, মানে হবে EU হবে। ঠিক আছে, মানে সোনা। বলছে একটি বস্তুকে স্প্রিং তোলা থেকে ঝুলিয়ে দেখা গেল পাট দেখা যাচ্ছে 10 কেজি। বলছে যে বস্তুর উপর ক্রিয়াশীল বলের পরিমাণ নিউটন এককে নির্ণয় করো, ডাইনের সংজ্ঞা দাও। দেখে নাও এটা কত হবে, দেখো আমরা জানি F= কী হয়, F=m×G। M মানে 10 কেজি, G মানে 9.8, তার মানে 98 নিউটন। ঠিক আছে, 98 নিউটন হচ্ছে উত্তর হবে এটার। আর বলছে যে ডাইনের সংজ্ঞা দাও। ডাইনের সংজ্ঞাটা দেখে নাও তোমরা কী লিখবে, লিখবে যে একটি 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার
ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে একডাইন বল বলা হচ্ছে। সেই পরিমাণ বলকে আমরা কি বলবো? একডাইন বল বলবো। ঠিক আছে, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে স্কোয়ার দেওয়া আছে এখানে, ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে আমরা একডাইন বল বলবো। বলের সিজেজ একক কিন্তু ডাইন। ধাতু এবং অধাতুর মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। ধাতু এবং অধাতুর মধ্যে যে কোনো দুটি পার্থক্য দেখে নাও কী হবে এটা উত্তর। ধাতু আর অধাতুর এখানে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে। তোমাদের কিন্তু ভৌত ধর্মের পার্থক্য চাইলে এখানে পাবে, রাসায়নিক ধর্মের পার্থক্য চাইলে তার নিচের দিকে পেয়ে যাবে। ঠিক আছে, রাসায়নিক ধর্মের পার্থক্য দেওয়া আছে, যে পার্থক্য দরকার দেখে নেবে। ঠিক আছে, এবং আরেকটা কোশ্চেন এখানে দিয়েছে যে এটার পেজ নম্বর কত? এটার পেজ নম্বর কিন্তু 205 রায়মার্টিন বইতে। ঠিক আছে, আর তারপরটাও রায়মার্টিন বইতেই পাবে। কত নম্বর পাতায়? পেজ 239 রায়মার্টিন বইতেই কিন্তু পাবে। প্রশ্নটা কী বলেছে? সমযোজী আর তরিযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য। 239 পাতা দেখে নাও। উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে একেবারে, যাদের বই নেই তাদের জন্য। দেখো, আয়নীয় এবং সমযোজী যৌগের অনেকগুলো পার্থক্য দেওয়া আছে এখানে, তোমরা এটা কিন্তু খাতায় লিখে নিতে পারো। অনেকগুলো দেওয়া আছে, তোমরা যে কোনো 2-3টে লিখবে। ঠিক আছে, তারপরে তোকে বলেছে ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য লেখো জন্য। ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীত দিকে কাজ করে, এটি স্পর্শতলের প্রকৃতির উপরে নির্ভর করে। এই দুটো উত্তর কিন্তু তোমরা লিখে দিতে পারো। ওকে, নেক্সট কোশ্চেনটা কী বলছে দেখো, যে হাফ লিটার একটি জল ভর্তি বোতলের ভর 1 কেজি, তরলের ঘনত্ব সিজেজ এককে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা লিখলাম তরলের আয়তন কত বলেছে? হাফ লিটার মানে হচ্ছে 1000/2 সেন্টিমিটার কিউব, তাই তো? কারণ আমরা জানি 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, তাহলে 1000/2 মানে 500 সেন্টিমিটার কিউব হবে আয়তন। ভর কত বলছে? 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে ঘনত্বের সূত্র কি? ভর বাই আয়তন। ঘনত্বের সূত্র হচ্ছে ভর বাই আয়তন। ভর মানে হচ্ছে কত দিয়েছে? ভর মানে দিয়েছে এখানে 1000 গ্রাম, আর আয়তন মানে কত দিয়েছে? 500। কাটাকাটি করলে 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বলছে চিনির গুঁড়ো এবং যে পরাচুনের গুঁড়োকে কীভাবে রাসায়নিক ধর্মের সাহায্যে শনাক্ত করা যেতে পারে। ঠিক আছে, এটা দেখে নাও পেজ নম্বর, তোমাদের টেক্সট বুকের পেজ নম্বর 61 বের করলে তোমরা বুঝতে পারবে এর উত্তরটা কী আছে। এই যে চিনির গুঁড়ো এবং পোড়াচুন এ দুটোর বিক্রিয়া করলে কেন এমনটা হলো? চিনি জলে দ্রবীভূত হয় আর পোড়াচুন জলের বিক্রিয়ায় কলিচুন তৈরি করে। ঠিক আছে, এটাই কিন্তু এদের রাসায়নিক ধর্মের সাহায্যে শনাক্ত করা যেতে পারে। যে আমি যদি চিনিকে জলের সঙ্গে যদি বিক্রিয়া করাই, চিনি এবং পোড়াচুনের মধ্যে কীভাবে শনাক্ত করবে রাসায়নিক ধর্মের? তা বলতে আমি চিনিকে যদি জলের মধ্যে গোলাই, চিনি জলে দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু আমি যদি পোড়াচুনকে গোলাই তাহলে পোড়াচুন আর জলের বিক্রিয়ায় কলিচুন উৎপন্ন করবে। এভাবে কিন্তু আমরা আলাদা করতে পারবো। পেজ নাম্বার 61 টেক্সট বুক। ঠিক আছে, বলছি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট সংকেত কী হতে হবে? Al2SO4 গ্রুপ 3, SO4 গ্রুপ 3। বলছি ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো। অ্যামোনিয়ার অণুর গঠন দেখাও। দেখে নাও এটা। এটা হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। এটাই কী দেওয়া আছে? ডাল্টনের পরমাণুবাদ দেওয়া আছে এখানে। এই 4টে পয়েন্ট কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, ডাল্টনের পরমাণুবাদ একদম এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আর একটা কোয়েশ্চেন দিয়েছে একই সঙ্গে, যে ডাল্টনের পরমাণুবাদের সঙ্গে দিয়েছে অ্যামোনিয়া অণুর গঠন। এই যে অ্যামোনিয়া অণুর গঠন হচ্ছে এইটুকু কিন্তু অ্যামোনিয়া অণুর গঠন। এটা কিন্তু বাড়িতে ভালো করে দেখবে। এটা কিন্তু লিখতে পারলেই তোমরা কিন্তু 2 নম্বর পেয়ে যাবে। 1 কি 2 দিয়েছে, পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে, 1 নম্বর দিয়েছে, পেয়ে যাবে। তাহলে পরমাণুর স্বীকার্য হচ্ছে কত নম্বর পাতায় বললাম? পরমাণুর স্বীকার্য বললাম কত নম্বর পাতায়? 79, পেজ নম্বর 79 টেক্সট বুক। আর অ্যামোনিয়া অণুর গঠনটা পেজ নম্বর 91 টেক্সট বুক। লাইফ সায়েন্স কী বলছে? অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য পাখিদের রক্তে কী থাকে? পাখিদের রক্তে থাকে হিমোগ্লোবিন। ঠিক আছে, পাখিদের রক্তে কী থাকে? হিমোগ্লোবিন। প্রাণীকোষের বিভাজনে অংশগ্রহণ করে কোনটি? সেন্ট্রোজোম। কী উত্তর হবে? সেন্ট্রোজোম। তারপরে বলেছে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যোগ কলা। সত্য মিথ্যা লিখতে বলছে। চোখের রেটিনায় মৃদু আলো দর্শনকে সাহায্য করে কোন কোষ? মৃদু আলো দর্শনে সাহায্য করে রড কোষ। ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা হবে, ফলস। বলছে একজন স্বাভাবিক মানুষের দেহের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হয়? 46টি ক্রোমোজোম সংখ্যা হয়। লিউকোপ্লাস্টিকের কাজ কী? লিউকোপ্লাস্ট উদ্ভিদের খাদ্য সঞ্চয় করা। কী করে? উদ্ভিদের কী করে? খাদ্য সঞ্চয় করে। উদ্ভিদের খাদ্য সঞ্চয় করা, এটাই কিন্তু কাজ।
ভাজক কলার অবস্থান এবং কাজ লেখো। ভাজক কলার অবস্থান এবং কাজ। এই হচ্ছে ভাজক কলার অবস্থানের কাজ দেওয়া আছে এখানে। ঠিক আছে, ভাজক কলা অ্যাকচুয়ালি উদ্ভিদ দেহে অবস্থিত। ঠিক আছে, এবং এর কাজ এখান থেকে এই অবধি সবটাই কিন্তু এর কাজ দেওয়া আছে, অনেকগুলো কাজ দেওয়া আছে। এটা দেখে নেবে তোমার পেজ নম্বর, এটা পেজ নম্বর হচ্ছে 180, পেজ নম্বর 180 টেক্সট বুকে। ঠিক আছে, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দুটো বৈশিষ্ট্য দেওয়া আছে বইতে, দেখে নাও। এই যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, এটা দেখে নেবে, লিখবে এখান থেকে এই পর্যন্ত সবটাই কিন্তু তোমাদের লিখতে হবে। পেজ নম্বর 175, এটার পেজ নম্বর হচ্ছে 175। তারপরে বলেছে একটি একক পদবিশিষ্ট কোষীয় অঙ্গাণুর নাম লেখো। এটি একক পদবিশিষ্ট কোষীয় অঙ্গাণু হচ্ছে লাইসোজোম। এই অঙ্গাণুটির গুরুত্বপূর্ণ কাজ কি? এই অঙ্গাণুটির গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, তোমরা এটা পেয়ে যাবে পেজ নম্বর 183-তে লাইসোজোমের কাজে। ঠিক আছে, পেজ নম্বর 183 লাইসোজোমের কাজ দেখো দেওয়া আছে এখানে। এই যে এরা খাদ্যকে হজম করার জন্য, জীবাণুদের মেরে ফেলার এবং পুনর্জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানান ধরনের উৎসেচক থাকে। কোষের মধ্যে নানা রূপের থাকে বলে একে বহুরূপতা বলা হয়। ঠিক আছে, এরা যে কোষে থাকে সেই কোষকে ধ্বংস করতে পারে, তাই কিন্তু এদের এই জন্য এদের আত্মঘাতী থলি বলা হয়। পেজ নম্বর 183 টেক্সট বুক। এই ছিল আমাদের 3 নম্বর স্কুলের সম্পূর্ণ সমাধান। 4 নম্বর স্কুলের নেক্সট দিন আমরা সলিউশন করব।